লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশের পথে বেগম জিয়া। বিমানবন্দরে মাকে বিদায় জানাতে গিয়ে আবেগ আপ্লুত তারেক রহমান। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বিএনপি চেয়ারপারসন। প্রস্তুত বেগম জিয়ার গুলশানের বাসা। বিমানবন্দর সড়কে চলাচলের বিশেষ নির্দেশনা ডিএমপির। নেতাকর্মীদের ফুটপাতে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানোর অনুরোধ মির্জা ফখরুলের। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় হত্যা চেষ্টা মামলা। গাজীপুরের আদালতে তোলা হলো ৪৫ জনকে। জড়িতরা ছাড় পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। রাখাইনে মানবিক করিডোরে সমর্থন ইইউ রাষ্ট্রদূতের। সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। সংস্কার কার্যক্রম বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দেওয়ার পক্ষে মত। এবং বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেওয়ার আগ্রহ ইতালির। নথিবিহীন অভিবাসীদের বৈধ করার অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ঢাকায় দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। লন্ডনে উন্নত চিকিৎসা ও পরিবারের সান্নিধ্যে ৪ মাস কাটিয়ে দেশের পথে বেগম খালেদা জিয়া। সঙ্গে আছেন 2 পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্য সহ 9 জন। হিথ্রো বিমানবন্দরে মাকে বিদায় জানাতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বড় ছেলে তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন দলীয় নেত্রী। দেশে ফিরে বিএনপি চেয়ারপারসন দলের নেতৃত্ব ও গণতন্ত্র ফেরাতে ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা তাদের। লন্ডন থেকে আরও জানাচ্ছেন শোয়েব কবির। লন্ডনে উন্নত চিকিৎসা ও পরিবারের সান্নিধ্য কাটিয়ে দীর্ঘ 4 মাস পর দেশে ফেরা বেগম খালেদা জিয়ার যাত্রার মতো ফেরার পথেও কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্সে রওনা দেন বিএনপি চেয়ারপারসন। এবার সঙ্গে আছেন 2 পুত্রবধূ। হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে মাকে বিদায় জানাতে এসে আবেগ আপ্লুত 17 বছর ধরে প্রবাসে অবস্থানরত বড় ছেলে তারেক রহমান। এই সময় প্রবাসী নেতাকর্মীদের তারেক রহমানকে দেখে রাখতে বলেন বেগম জিয়া। এর আগে স্থানীয় সময় সোমবার দুপুরে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন বিমানবন্দরে। লন্ডন সময় দুপুর 2:20 দিকে বিমানবন্দর এলাকায় তাদের গাড়ি পৌঁছালে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে আসেন হাজারো নেতাকর্মী। স্লোগান, অভ্যর্থনা আর প্রাণঢালা ভালোবাসা সিক্ত হন বেগম জিয়া। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাস্যোজ্জ্বল মুখে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসন। ম্যাডামকে হাসি মুখে বিদায় দিলাম। ম্যাডাম খুবই অত্যন্ত প্রাঞ্জল এবং হাসি মুখে আমাদেরকে হাত নাড়িয়েছেন। সালাম জানালাম, শুভেচ্ছা জানালাম। ইনশাআল্লাহ তিনি মহান পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে সুস্থ অবস্থায় তিনি বাংলাদেশে যাবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, লক্ষ লক্ষ লোকের সমাগম হবে কালকে ঢাকায়। ইনশাআল্লাহ আমরা এতটুকুই আশা করছি। বেগম জিয়া কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে আবারও বিএনপির নেতৃত্ব ও গণতন্ত্র ফেরাতে ভূমিকা রাখার প্রত্যাশা জানান প্রবাসী নেতাকর্মীরা। আমরা অত্যন্ত আনন্দিত, ম্যাডাম কিছুটা হলেও সুস্থ হয়ে দেশে ফিরে যাচ্ছেন এবং দেশের যে গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন, আগামীতেও গণতন্ত্রের উন্নয়নে উন্নয়নের ভূমিকা পালন করবেন। ধন্যবাদ। বাংলাদেশের মানুষকে আশা আকাঙ্ক্ষার প্রতীক খালেদা জিয়া নেতৃত্ব দিবে। সুস্থভাবে দেশকে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের জন্য যিনি নির্বাচিতকে সর্বস্ব বিলিয়ে দিয়েছেন, সেই নেত্রী খণ্ডকালীন সময়ে প্রায় 4 মাসের মতো আমাদের সাথে ছিলেন। মানুষের কাছে আবার মানুষের নেত্রী চলে যাচ্ছেন। আমরা তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান ছাড়াও মেডিকেল বোর্ডের সদস্য, যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদও দেশে ফিরছেন। দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসা নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন বাংলাদেশের পথে। বিমানবন্দরে আসার পরে অপেক্ষারত শত শত নেতাকর্মীকে গাড়ি থেকে তিনি হাত নাড়িয়ে বিদায় নেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বেগম খালেদা জিয়ার জন্য ধোয়া মোছা শেষে প্রস্তুত করা হয়েছে গুলশানের বাসা ফেরোজা। নতুন রং করে বুলেট প্রুফ গ্লাস লাগানো হয়েছে তার গাড়িতে। এদিকে 17 বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন তারেক পত্নী জুবাইদা রহমান। তার জন্য প্রস্তুত ধানমন্ডির পৈতৃক বাসা। বিস্তারিত আহমেদ সালেহিনের রিপোর্টে। দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা ও পরিবারের সহচার্যে শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বেগম খালেদা জিয়ার। 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন।
এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বেগম জিয়ার পরিবার ও বিএনপি। গুলশানের বাসা ফিরোজা করা হয়েছে ধোয়া মোছা, মশক নিধন থেকে জেনারেটর ও এসি সার্ভিসিংও সম্পন্ন। নতুন করে রং করা হয়েছে বেগম জিয়ার ব্যবহৃত নিশান পেট্রোল গাড়িটি, লাগানো হয়েছে বুলেটপ্রুফ গ্লাস। গুলশান 2-এর এই বাসাতে থাকেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কিন্তু গত 4 মাস যাবৎ তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। আগামী 6 তারিখ অর্থাৎ মঙ্গলবার সকাল 10:30টায় তিনি দেশে ফিরবেন এবং এই বাসায় অবস্থান করবেন। এই কারণে এই বাসার ধোয়া মোছা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বেগম জিয়ার বসবাসের জন্য। এদিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে 17 বছর পর দেশে ফিরছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকা ফিরে ধানমন্ডির পৈতৃক বাসায় উঠবেন তিনি। জিয়া পরিবারের সদস্য হওয়ায় জুবাইদার নিরাপত্তায় পুলিশের মহাপরিদর্শকের কাছে আবেদন করেছে বিএনপি। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করেই মঙ্গলবার সকালে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। দলের মহাসচিব জানিয়েছেন, দেশে ফেরার পর রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে দলীয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে বেগম জিয়ার নিরাপত্তায় সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে বিএনপির শীর্ষ নেতারা। উন্নত চিকিৎসার জন্য গত 7 জানুয়ারি দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী। 8 জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছলে ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন বেগম জিয়া। 17 দিন হাসপাতালে ভর্তি থাকার পর ছেলের বাসায় ওঠেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সেখানে থেকেই চিকিৎসা নেন বিএনপি চেয়ারপারসন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার লন্ডন থেকে দেশে ফেরা উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ডিএমপি। সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ জানায় ডিএমপি। এদিকে চলমান এসএসসি পরীক্ষা ও হজ যাত্রীদের কথা মাথায় রেখে নেতাকর্মীদের সড়কে না দাঁড়িয়ে ফুটপাতে অবস্থান করার অনুরোধ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। নির্দেশনায় জনসাধারণকে রাস্তায় না দাঁড়িয়ে ফুটপাতে অবস্থান করার অনুরোধ জানানো হয়। দেয়া হয় বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল ব্যবহার করা সহ ঢাকা জয়দেবপুর যাতায়াতকারীদের ট্রেন ব্যবহার করার নির্দেশনা দেয়া হয়। এসএসসি পরীক্ষার্থী, হজ যাত্রী সহ বিদেশগামী যাত্রীদের এয়ারপোর্টে যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার অনুরোধও জানানো হয় নির্দেশনায়। এদিকে চলমান এসএসসি পরীক্ষার কথা মাথায় রেখে রাস্তায় যাতে যানজট সৃষ্টি না হয় সেজন্য দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার বার্তা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি সকাল 10টায় পৌঁছাবেন ঢাকা এয়ারপোর্টে। বিমানবন্দর থেকে কাকলি পর্যন্ত বিশেষ করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ঢাকা সিটি নেতাকর্মীদের কাছেও আবেদন রাখতে চাই যে রাস্তার উপরে যেন কেউ না দাঁড়ায়, ফুটপাতের মধ্যে দাঁড়িয়েই যেন সম্বর্ধনা জানাতে চাইবেন। পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন। ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত বাম পাশের সেফ লেন ব্যবহার করে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল ব্যবহার করার অনুমতি দিয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় হত্যা চেষ্টার মামলা করেছে এনসিপি। সোমবার বিকেলে গাজীপুরের বাসন থানায় এ মামলা করেন দলটির জেলা ও মহানগর প্রতিনিধি। এদিকে হামলায় জড়িত সন্দেহে 54 জনকে আটক করেছে পুলিশ। তারা সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হামলাকারীদের কেউ ছাড় পাবে না। গাজীপুরে রোববার সন্ধ্যায় হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এরপরই নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। রাতভর চলে বিশেষ অভিযান। আটক করা হয় 54 জনকে। এদের মধ্যে 45 জনকে গ্রেফতার দেখিয়ে সোমবার রাতে আদালতে তোলা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গাজীপুর মহানগর পুলিশের তথ্য অনুযায়ী আটককৃতদের মধ্যে বাসন থানায় 12, কোনাবাড়ী থানায় 6, সদর ও পুবাইল থানায় 5, গাছা থানায় 4, কাশিমপুরে 2, টঙ্গীতে 4 এবং ডিবি আটক করে 16 জনকে। এর আগে হাসনাতের উপর হামলার ঘটনায় মামলা করতে সোমবার দুপুর 12টার দিকে থানায় আসেন জেলা এনসিপির নেতাকর্মীরা। বিকাল 5টার দিকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন দলটির গাজীপুর জেলা ও মহানগর প্রতিনিধি খন্দকার আল আমিন। গাজীপুর জেলা ছাত্রলীগের সেক্রেটারি নাসির মোড়ল এবং মহানগর ছাত্রলীগের সভাপতি
সরকারবাবু এরা বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে গাজীপুরকে সবসময় একটা সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করার চেষ্টা করতেছে। জাতীয় নাগরিক পার্টি থেকে এই বিষয়টা অবজারভেশনে রাখতেছি, যাতে কোনো রকমভাবে কোনো সাধারণ মানুষ হয়রানির শিকার না হয় এবং প্রকৃত আসামিরা যাতে সঠিক শাস্তি পায়। 100 জনের নামে মামলা করা হয়েছে এবং আরও অজ্ঞাতনামা আছে। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হামলায় জড়িতদের কেউই ছাড় পাবে না। 54 জন যে গত রাত্রে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি, 54 জন আইনের আওতায় এরকম ধরনের ঘটনা যারা ঘটাতে চেষ্টা করবে তাদের কাউরই কোনো ছাড় দেওয়া হবে না। রোববার সন্ধ্যায় ব্যক্তিগত কাজ শেষে ঢাকায় ফেরার পথে হাসনাতের গাড়িটি গাজীপুর চৌরাস্তায় পৌঁছালে হামলা চালায় 10 থেকে 12 জন। এতে গাড়ির গ্লাস ভেঙে তার হাত রক্তাক্ত হয়। ওমর ফারুক, সময় সংবাদ। মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতের সুপারিশ করেছে স্বাস্থ্য বিষয়ক কমিশন। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়ে ব্রিফিংয়ে কথা জানান কমিশন প্রধান। বলেন, বাজেটের 15% স্বাস্থ্য খাতে বরাদ্দের সুপারিশ করা হয়েছে। এদিকে কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। 2024 সালের নভেম্বরে গঠিত হওয়ার পর বিভিন্ন জেলায় মতবিনিময়, পেশাজীবী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে 31 দফা সুপারিশ তৈরি করে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। সোমবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে কমিশনের সদস্যরা। এ সময় স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কমিশন প্রধান জাতীয় অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ খান বলেন, জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবাকে সংবিধানে অন্তর্ভুক্ত করে তা বিনামূল্যে নিশ্চিত করার সুপারিশ করেছেন তারা। প্রাইমারি হেলথ কেয়ার definition যেটা আপডেটেড হয় সেটা will be the constitutional obligation for the government and also the constitutional right for the population. বাজেট বর্তমানে খুবই কম, এই বাজেট দিয়েও করা সম্ভব। কমিশন সদস্য আকরাম হোসেন জানান, বাজেটের 15% স্বাস্থ্য খাতে বরাদ্দের সুপারিশ করা হয়েছে। তিনি জানান, এমবিবিএস ডাক্তার ছাড়া যেন অ্যান্টিবায়োটিক দেয়া না হয়, মানহীন হাসপাতাল বন্ধ সহ ওষুধ ও পরীক্ষার দাম নির্ধারণের সুপারিশ করা হয়েছে। অত্যাবশ্যকীয় ওষুধের ক্ষেত্রে 2 বছর পর কিন্তু লিস্ট করে ফেলতে হবে এবং এটা কিন্তু জনগণকে ফ্রি অথবা ভর্তুকি মূল্যে প্রদান করতে হবে। 25% ওষুধ শুরুতেই জেনেরিক ভাবে লিখতে হবে এবং পরবর্তীতে ওভার দি 5 ইয়ার্স 100% মেডিসিন জেনেরিক ভাবে লিখতে হবে। ফার্মাসিউটিক্যালস কোম্পানি প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে দৈনন্দিন প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না। এছাড়া আলাদা স্বাস্থ্য কমিশন, নারী স্বাস্থ্য ইনস্টিটিউট ও মেডিকেল পুলিশ ইউনিট গঠনের সুপারিশ করেছে কমিশন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাখাইনে মানবিক করিডোর সমর্থন করে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বললেন, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। নির্বাচনের সময় নিয়ে তাদের দিক থেকে কোনো চাপ নেই উল্লেখ করে বলেন, চলমান সংস্কার কার্যক্রম বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দেওয়া দরকার। রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে সপ্তাহখানেক ধরেই দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা, উঠছে নানা প্রশ্ন। দেশের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন রাজনীতিকরা। ডালপালা মেলার পর এর ব্যাখ্যাও দিয়েছে সরকার, জানিয়েছে করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি, প্রক্সি যুদ্ধেও জড়াচ্ছে না বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব টকে হাজির হয়ে করিডোর ইস্যুতে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আমরা শরণার্থীদের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে বাস্তববাদী থাকার পক্ষপাতী। এটি সীমান্ত পেরিয়ে সহায়তা দেওয়ার বিষয় হতে পারে, যা আমরা পৃথিবীর অন্যান্য স্থানেও করেছি, এবং এটি কার্যকর হতে পারে। তবে এটি তখনই সম্ভব যখন ব্যক্তিরা নিরাপদ থাকে এবং সংশ্লিষ্ট সরকার সম্মতি দেয়। 2018 সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। পট পরিবর্তনের পর নতুন বাংলাদেশ গড়তে সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার আহ্বান রাষ্ট্রদূতের। নির্বাচনের সময় নির্ধারণ বাংলাদেশের নিজস্ব বিষয়। ইউরোপীয় ইউনিয়নের কোনো নির্দিষ্ট মতামত বা চাপ নেই। অন্তর্বর্তী সরকার যেন প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য যথেষ্ট সময় পায়, সেটাই গুরুত্বপূর্ণ। জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার নিশ্চিতের তাগিদ দেন ইইউ রাষ্ট্রদূত। এছাড়া জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেবে ইতালি সরকার।
সোমবার বিকেলে সচিবালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশটিতে অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধ করার বিষয়ে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এমন পরিস্থিতিতে 2 দিনের সফরে সোমবার ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ঢাকায় আসায় দীর্ঘদিন পর ইতালির শ্রমবাজারে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। সফরের প্রথম দিন বিকেলে সচিবালয়ে আসেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তাকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের নিরাপত্তা খাতে সহযোগিতা, পুলিশ ও বিজিবিকে প্রশিক্ষণ এবং পারস্পরিক উন্নয়নমূলক বিষয়ে আলোচনা হয়েছে। পুলিশের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য, কোস্ট গার্ডের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য অ্যান্ড বর্ডার গার্ডের জন্য সহযোগিতা বৃদ্ধি করার জন্য তো ওনারা এই ক্ষেত্রে এগ্রি করছে আমাদের সাথে সহযোগিতা বৃদ্ধি করবেন। এটা মেইনলি ট্রেনিংটা বৃদ্ধি করার জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশটিতে নতুন করে বাংলাদেশি কর্মী নেয়ার আগ্রহ দেখিয়েছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। ইতালিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি কর্মীদের বৈধ করার অনুরোধ জানানো হয়েছে বলেও জানান উপদেষ্টা। ওনারা নতুন করে লোক নেবে, বাট প্রপার চ্যানেলে যেতে হবে। লিবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য যে কোনো কান্ট্রির ভিসা নিয়ে গেল, তারপর ওখান থেকে আবার ইটালিয়ান ভিসা না দিয়ে চলে যায়, এটা যেন না করে। বাট তারপর আমরা তাদের রিকোয়েস্ট করছি এইভাবেও যারা গেছে তাদের জন্য বৈধতা দিয়ে দেয়। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে প্রবাসী কল্যাণ উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বছর খানেক ধরে সিন্ডিকেটে বন্দী মালয়েশিয়ার শ্রমবাজার। আদৌ দেশটির শ্রমবাজার খুলবে কিনা মিলছে না তারও নিশ্চয়তা। কারসাজি বন্ধ করে দ্রুত শ্রমবাজার খুলে দেওয়ার দাবিতে সোমবার সকালে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন করেছেন বায়রা সদস্যরা। অভিবাসী শ্রমিকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে জটিলতা নিরসনের দাবি তাদের। সৌদি আরবের পর বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া, কিন্তু বাংলাদেশের কর্মীদের জন্য সেখানকার দুয়ার বন্ধ প্রায় বছর খানেক, কারণ সিন্ডিকেটের দৌরত্ব। এমন বাস্তবতায় সিন্ডিকেট ভেঙে শ্রমবাজার খুলে দেওয়ার দাবিতে সোমবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে বায়রা সদস্য ও এজেন্সি মালিকরা। দাবি জানান, অভিবাসী শ্রমিকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে মালয়েশিয়া সহ সব শ্রমবাজার খুলে দেয়ার। যে কোনো ভাবে হোক আমরা চাই এই বাজার খুলতে। স্বল্প অভিবাসন দিয়ে মালয়েশিয়া সহ সকল দেশে জনশক্তি রপ্তানি হোক, এটাই আমাদের চাওয়া। ভারতীয় দালালদের প্রেসক্রিপশন অনুযায়ী তারা যে ভূমিকা রাখছে, এই ভূমিকার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমাদের সিন্ডিকেটটা বুঝি না, আমাদের কথা হচ্ছে দেশের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে সরকার যেভাবে ভালো মনে করে। এ সময় বক্তারা বলেন, বিগত সরকারের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড, অনৈতিক নিয়োগ, ঋণের দাসত্ব সহ নানা কারণে অনেক শ্রমিকের জীবন ধ্বংস হয়ে গেছে। আগে ছিল 5 কোটি টাকা সিন্ডিকেটের লাইসেন্স ঢোকানোর জন্য, এখন তারা 5 মিলিয়ন রিঙ্গিট চাচ্ছে, এবং যারা প্রায় বাংলাদেশে 14 কোটি টাকা। তাহলে সিন্ডিকেট করার আগেই এই অনিয়ম এবং দুর্নীতিটা কিন্তু শুরু হয়ে গেছে। সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিন, সিন্ডিকেটদেরকে বিচারের আওতায় আনুন। আমাদের প্রত্যেকটা লাইসেন্সের মালিকে যেন স্বাভাবিকভাবে কম মূল্যে শ্রমিক প্রেরণ করতে পারে, সে সুযোগ সুবিধা বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি। কম খরচে কর্মী পাঠাতে 5টি সুপারিশ তুলে ধরা হয় মানববন্ধনে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এবার রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে লাগে আগুন। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এ সময় ভবনের ছাদে আশ্রয় নেয়া 18 জনকে উদ্ধার করে তারা। ভবনের বেসমেন্টের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। সোমবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের নিচতলায় আগুন লাগে। 18 তলা ভবনের 5 তলা পর্যন্ত শপিং মল আর বাকি তলায় অ্যাপার্টমেন্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, নিচে আগুন লাগায় উপরের তলায় থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে আশ্রয় নেন ছাদে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নামিয়ে আনা হয় ছাদে আশ্রয় নেয়া 18 জনকে। আগুন লেগেছে ভবনের বেসমেন্টের জেনারেটর থেকে। এখানে রেস্টুরেন্ট ছিল, এখানে অফিস ছিল, এখানে আবাসিক ভবন ছিল। জেনারেটর রুমগুলোতে বেশি আগুন মনে হচ্ছে, হয়তো ওখান থেকে শর্ট সার্কিট হতে পারে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলেও জানায় ফায়ার সার্ভিস। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।
নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদে এবার রাজধানীর তেজগাঁওয়ে অভিযান চালিয়েছে রাজুক। অনিয়মের প্রমাণ মেলায় 7 তলা ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ভেঙে ফেলা হয়েছে সামনের অংশ। রাজুক জানায় এই অভিযান অব্যাহত থাকবে। রাজধানীতে ভবন নির্মাণে অনিয়মকে যেন নিয়মে পরিণত করে চলেছেন মালিকরা। ভবন নির্মাণে অনিয়ম ঠেকাতে মাঠে নেমেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এরই অংশ হিসেবে সোমবার রাজধানীর তেজকুনি পাড়ায় অভিযানে নামে রাজুক। নকশার বাইরে ভবন নির্মাণ হচ্ছে কিনা সেটি তদারকি করে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। ভবনটিতে যেহেতু অনিয়ম রয়েছে এবং কোনো ডকুমেন্টসও দেখাতে পাচ্ছেন না, এজন্য এখানে ম্যাজিস্ট্রেট মহোদয় 50,000 টাকা জরিমানা করেছেন এবং ঊর্ধ্বমুখী যে আরও 2টা ফ্লোর সম্প্রসারণ করছেন সেটার কাজ বন্ধ রাখতে হবে, আর সেই 2টো ফ্লোর ভেঙে অপসারণ করতে হবে। অভিযানে রাস্তার জন্য জায়গা না ছেড়েই ভবন নির্মাণ করায় বেশ কয়েকটি ভবন থেকে জরিমানা করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে ভেঙে ফেলা হয় ভবনের সামনের অংশ। এই বাড়িটিতে আমরা সেটব্যাক, আমরা যেটা অনুমোদিত সেটব্যাক সেটি আমরা পাইনি। সামনে রাস্তা যতটুকু ছাড়ার কথা ছিল মালিকপক্ষ ততটুকু রাস্তা ছাড়েনি। তো এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কাজ করছি। নকশার বাইরে ভবন নির্মাণ ঠেকাতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় রাজু। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের সুগন্ধা পয়েন্টের প্রবেশ মুখে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ চলছে। কয়েক দফায় প্রশাসন কাজ বন্ধ করার নির্দেশ দিলেও রাতের অন্ধকারে নির্মাণ কাজ অব্যাহত রাখা হয়েছে। জমির জাল নথিপত্র তৈরি এবং আদালতের আদেশের মিথ্যা তথ্য প্রচার করে জায়গা দখলের সত্যতা পেয়েছে দুদক। কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টে নামতে সড়কের বাম পাশে বিশাল এলাকা জুড়ে উঁচু টিনের বেড়া, 2.03 একর সরকারি খাস জমি দখল করে নির্মাণ করা হয়েছে শতাধিক দোকান। অভিযোগ আছে 5 আগস্টের পর জাল কাগজ বানিয়ে এই জমি দখল করে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। উচ্চ আদালতের রায়ে তথ্য গোপন এবং নিষেধাজ্ঞা অমান্য করে চলছে স্থাপনা নির্মাণ। সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্নীতি দমন কমিশনের একটি টিম। এ সময় সংবাদ সংগ্রহে গিয়ে দখলদারের লোকজনের বাঁধার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। মালিকের নাম হচ্ছে সৌজান সেনগুপ্ত। আমি সবকিছু সাদের ইনফরমেশন দিয়েছি, ওনারা আমার জিজ্ঞেস করছে, আমি যতটুকু জানি আইন সম্পর্কে অতটুকু ওনারা সহায়তা করছে। দুদক কর্মকর্তা জানান, জমির জাল নথিপত্র তৈরি এবং আদালতের আদেশে মিথ্যা তথ্য প্রচার করে দখলের সত্যতা মিলেছে। এখানে যিনি দায়িত্বে ছিলেন, যিনি কেয়ারটেকার, উনি আমাদের পারমিশন না নিয়ে উনি অবৈধভাবে তালা মেরে দিয়েছেন। দখলের বিষয়টা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে কিছু দালালিক রেকর্ডপত্র আমাদের সংগ্রহ করে সেগুলো আমরা বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার পরে আমাদের যে আইনি প্রসিডিওর সেদিকে আমরা যাব। অন্তত 200 কোটি টাকা মূল্যের জমিতে স্থাপনা নির্মাণের কোনো অনুমতি দেয়নি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ক্রিকেটকে ব্যবহার করে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকা পাচারের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুদক। একই সঙ্গে 32 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। তার সহযোগী হিসেবে ক্লাব ক্রিকেট ধ্বংসের অন্যতম কারিগর হিসেবে বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে 3.5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের অভিযোগে মামলা করেছে দুদক। এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল নাজমুল হাসান পাপনের। দুদকের কাছে অভিযোগ রয়েছে, বোর্ডের একসময়ের প্রভাবশালী সাবেক এই সভাপতি শুধুমাত্র ক্রিকেটকেই ব্যবহার করে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা। একই সঙ্গে সংস্থাটির অভিযোগে বলা হচ্ছে, ক্লাব ক্রিকেট ধ্বংসের কারিগর হিসেবে কাজ করেন পাপনের আশীর্বাদ পুষ্ট বেক্সিমকো ফার্মার কর্মকর্তা বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। ঢাকা লিগের 4টি বিভাগে ভোট বাণিজ্য ও ক্ষমতা কুক্ষিগত করতে ক্লাব বাণিজ্য গড়ে তোলেন তারা। এসব অভিযোগ আমলে নিয়ে অবৈধ সম্পদের খোঁজে নামে দুদক। অনুসন্ধানে মিলেছে পাপন দম্পতির প্রায় 800 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য, আর 3.70 লাখ টাকার বেশি অবৈধ সম্পদ মিলেছে ইসমাইল হায়দার মল্লিকের। ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত 742 কোটি 73,84,686 টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু
সুপারিশ করেছে কমিশন। এছাড়া পাপনের নেতৃত্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল, স্টেডিয়াম নির্মাণ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট, বিদেশি কোচ নিয়োগ সহ নানা ক্ষেত্রে অর্থ আত্মসাতের বড় ধরনের অভিযোগ অনুসন্ধান চলছে বলে জানান দুদকের কর্মকর্তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে নাজমুল হাসান পাপন সহ আরও একটা অনুসন্ধান চলমান এবং এটা বড় অনুসন্ধান চলছে। সেটার আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা সে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন। সম্প্রতি এসব অভিযোগে মিরপুর বিসিবিতে অভিযান চালিয়ে নানা অসঙ্গতি খুঁজে পায় দুদক। ইতোমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংস্থাটির কমিশনের কাছে সুপারিশ করা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। গভীর রাতে জোর করে বাসায় ঢুকে পড়েন 15 থেকে 20 জন, শুরু করেন ভাঙচুর। তারপর বাড়ির মালিকের কাছে দাবি করেন কোটি টাকা, না দিলে 10 মামলা দেওয়ার হুমকি দেন। রাজধানীর সোনারগাঁও রোডের পাখি বাড়িতে ঢুকে এ কাণ্ড ঘটান কলাবাগান থানার পুলিশ কর্মকর্তারা। এ ঘটনায় ডিএমপি কমিশনারের কাছে অভিযোগ দিলে ওসি ও 2 এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজধানীর ইস্টার্ন প্লাজার পাশে পাখি বাড়ি। গত 29 এপ্রিল গভীর রাতে বাড়িটিতে জোর করে ঢুকে পড়েন 15-20 জন। নেতৃত্বে ছিলেন কলাবাগান থানার এসআই বেলাল। বাড়ির মালিক ফিকামলি তত্ত্ব অর্থাৎ পাখির মাধ্যমে ব্যায়ামের প্রবক্তা ডক্টর আব্দুল ওয়াদুদের কাছে দাবি করেন 1 কোটি টাকা, নতুবা 10টি মামলা দেওয়ার হুমকি দেয়া হয়। তাৎক্ষণিকভাবে 2 লাখ টাকা দিয়ে পরদিন বাকি অর্থ দেওয়ার সুযোগ চান আব্দুল ওয়াদুদ। তখন ডিবি পরিচয়ে 3 জনকে বাসার সামনে রেখে যান পুলিশ সদস্যরা। এই ঘটনার সময় বাড়িটির বাইরে অবস্থান করছিলেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন। আওয়াজ পেয়ে আমরা উপরে গিয়েছিলাম। উপরে যা দিয়ে যে দরজাটা ভেঙেছে, মানে দরজাটা ভেঙে ফেলছে, মানে অনেক খোঁজাখুঁজি করতেছে এবারে এখানে অস্ত্র টস্ত্র আছে কিনা এইটা সেইটা। এই ঘটনা উল্লেখ করে 4 মে ডিএমপি কমিশনারের কাছে অভিযোগ দেন আব্দুল ওয়াদুদ। অভিযোগের ভিত্তিতে রোববারই কলাবাগান থানার ওসি মোক্তার, এসআই বেলাল ও মান্নানকে সাময়িক বরখাস্ত করে ডিএমপি। প্রশাসনিক কারণে কলাবাগান থানার ওসি এবং 2 সাব ইন্সপেক্টরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চুপ লিখতে পারেন। সন্ত্রাসীদের কর্মকাণ্ডে আতঙ্কে মারা গেছে লাইসেন্স করা একটি গর্ভবতী হরিণ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। আমের গুণগত মান বজায় রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে বিষমুক্ত আম সংগ্রহ। বাজারে উঠেছে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই ও গোলাপ খাস। তবে ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ করছেন আম চাষিরা। সাতক্ষীরা থেকে মমতাজ আহমদ বাপির পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। সাতক্ষীরার বাগানে বাগানে আম সংগ্রহের ধুম পড়েছে। গোবিন্দভোগ, গোপালভোগ, মুম্বাই ও গোলাপ খাসের বাজারজাতকরণও শুরু। 20 মে থেকে হিমসাগর, 27 মে ন্যাংরা এবং 5 জুন থেকে আমরুপালি আম সংগ্রহ ও বাজারজাত শুরু হবে। নির্ধারিত সময়ের আগে কোনো বাগানে আম পাকলে স্থানীয় কৃষি কর্মকর্তার অনুমতি নিয়ে সংগ্রহ ও বাজারজাত করতে পারবেন চাষিরা। তবে বাজারে ন্যায্য দাম না পাওয়ার কথা জানান তারা। একই সাথে সবাই আম ভাঙতেছে, এই কারণে বাজার খুবই খারাপ। 2200 টাকা যে আম গত বছর 3800 টাকা বেচছে, এবার 2200 টাকা মন বেচতেছে। ফলন যে অবস্থা আছে এই অবস্থায় রেটও যদি ভালো পাওয়া যায় তাহলে লাভবান আশা করি। জেলা প্রশাসক জানান শীঘ্রই বাজার মনিটরিং শুরু হবে। প্রয়োজন আরেকটু সতর্ক হন, কারণ ব্যবসা আপনারা করবেন, আমরা যদি পরিপক্ক হয় তাহলে যেমন সমাদৃত হবে, যারা যাদের কাছে বিশ্ববাজারে সমাদৃত হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 2024-25 আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 62,800 মেট্রিক টন। এবার 62,000 টন উৎপাদনের আশা কৃষি বিভাগের। সময় সংবাদ, সাতক্ষীরা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীরা অনলাইনে আবেদন করেই পেতে যাচ্ছেন কুয়েতের ই-ভিসা। তালিকায় ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান থাকলেও নেই বাংলাদেশের নাম। অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপে এই সমস্যার সমাধান চেয়েছেন কুয়েত প্রবাসীরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েত ভ্রমণের জন্য ই-ভিসা সহজ করার লক্ষ্যে কাজ করছে দেশটির সরকার। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য নেই সুখবর। পর্যটক কিংবা পরিবার ই-ভিসার পোর্টালে বাংলাদেশ সহ আফগানিস্তান, ইরান, ইরাক, পাকিস্তান, ইয়েমেন সহ আরো কয়েকটি দেশের নাম নেই। ফলে অন্য দেশের প্রবাসীরা মধ্যপ্রাচ্যের দেশ থেকে অনলাইনে ই-ভিসার জন্য আবেদন করতে পারলেও সুবিধা বঞ্চিত রয়ে গেছেন বাংলাদেশিরা। কুয়েতে ভ্রমণের জন্য সে দেশের দূতাবাস বা কনসুলেটে সশরীরে হাজির হয়ে ভিজিট ভিসার জন্য আবেদন করতে হবে।
কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অনেক আত্মীয়স্বজন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। কেবল বাংলাদেশি পাসপোর্ট থাকার কারণে তাদের অনেকেই অনলাইনে কুয়েতের ই-ভিসার আবেদন করতে পারছেন না। অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপে দ্রুত এর সমাধান চান তারা। আমাদের পার্শ্ববর্তী দেশের পাসপোর্ট নিয়ে এরা অনায়াসে ঢুকতে পারতেছে, আসে যাওয়া পারতেছে, কিন্তু আমাদের জন্য ওই ফ্যাসিলিটিস পর্যন্ত থাকলো না। বিশ্বমানের একজন নেতা আমাদের দেশে এখন আছে। আমি আশা করব যে তারা চেষ্টা করে, যদি এইটা পারে সব দেশের যদি হয়, তাহলে কেন বাংলাদেশের জন্য পসিবল না এই বিষয়টা। অনলাইনে আবেদনের জন্য তালিকাভুক্ত দেশগুলোর কিছু শর্ত পূরণ করতে হয়। বৈধ পাসপোর্ট ও রেসিডেন্সি কার্ডধারী এবং অনুমোদিত পেশায় কর্মকর্তারাই আবেদন করতে পারবেন কুয়েতের ই-ভিসার জন্য। আর এই আবেদন প্রক্রিয়া 1 থেকে 3 কার্যদিবসের মধ্যে সম্পন্ন হবে এবং ভিসার মেয়াদ থাকবে 3 মাস। এছাড়া ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ভুটান, তুরস্ক, মাল্টা সহ 53টি দেশের নাগরিকদের জন্য কুয়েতের অনারাইভেল ভিসার সুযোগ রয়েছে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ধীরে ধীরে অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে জায়গা করে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে আগে থেকে বেশ কয়েকজন বাংলাদেশি কাউন্সিলর থাকলেও এখনও জাতীয় নির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্টে যাওয়ার সুযোগ হয়নি কারো। তবে এবার সে আশা ঘুচবে বলে আশা দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। অস্ট্রেলিয়াতে 18 বছরের ঊর্ধ্বে যারা আছে নাগরিক, সবাই কিন্তু ভোট দেওয়া তাদের জন্য বাধ্যতামূলক, এবং অস্ট্রেলিয়াতে যদি ভোট দিতে কেউ মিস করে তাকে কিন্তু মোটা অঙ্কের টাকা জরিমানা করে দেওয়া হয়। লেবার পার্টি মূলত প্রবাসী যারা আছে, যারা বিভিন্ন সময় অস্ট্রেলিয়াতে এসে নাগরিকত্ব পেয়েছে, তাদের অধিকারের কথা তুলনামূলক বেশি বলেই বাংলাদেশিদের, বিশেষ করে প্রবাসীদের, বিভিন্ন দেশের প্রবাসীদের, তাদের কিন্তু কিছুটা সফট কর্নার আছে এই লেবার পার্টির জন্য। প্রচুর বাংলাদেশি কিন্তু নতুন ভোটার তৈরি হয়েছে। লেবার মূলত স্টুডেন্ট এবং মাইগ্রেন্ট পিপলসদের জন্য অনেক বছর ধরে কাজ করে আসছে। গত কয়েক বছরে, কারণ অস্ট্রেলিয়াতে যারা বাংলাদেশিরা বিভিন্ন সময় পড়তে এসেছে, তারা কিন্তু পরবর্তীতে অস্ট্রেলিয়ার নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছে এবং অনেকে নাগরিক হয়েছে। তার মানে গত 2 বছরে অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশি নাগরিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। আমি এখন যেখানে আছি এটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা, এখানে প্রচুর বাংলাদেশি বসবাস করে এবং এই এলাকা থেকে কিন্তু এবছর বাংলাদেশি প্রতিনিধিও আছে। If not in the near future, someone from Bangladeshi community will be elected, and that will make us proud. বাংলাদেশিদের একটা বসবাস এই মূল রাজনীতির প্রেক্ষাপটে আমরা আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পেরেছি এই প্রথমবারের মতো। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ক্যারিয়ার ও নেটওয়ার্কিং এর লক্ষ্যে ফিনল্যান্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফিনল্যান্ড ঢাবি অ্যালামনাইয়ের আয়োজনে হেলসিঙ্কিতে হয় এই পুনর্মিলনী। স্মৃতিচারণে ফিরে গেছেন বিশ্ববিদ্যালয়ের সেই সময়। দিনব্যাপী নানা কর্মসূচিতে প্রাণবন্ত সময় কাটে ফিনল্যান্ড প্রবাসী ঢাবিয়ানদের। মহিউদ্দিন মধুর রিপোর্ট। বন্ধুর খোঁজে গান, গানে গানে চেনা মুখের আহ্বান। বহুদিন পর ক্যাম্পাসের সিনিয়র, জুনিয়র ও সহপাঠীদের একসাথে হওয়া। আয়োজনটি ফিনল্যান্ডে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের। অনেকদিন পর ক্যাম্পাসের প্রিয় মুখগুলোকে দেখতে পেয়ে উচ্ছ্বাসে মাতেন ঢাবিয়ানরা। মুহূর্তগুলো বন্দী করেন মুঠোফোনে। হয় পরিচিতি পর্ব, চলে নেটওয়ার্কিং, স্মৃতিচারণ, কেক কাটা, কাউট প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি চলে দিনভর। আয়োজকরা বলছেন, বিদেশের মাটিতে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এই আয়োজন, যা উদ্বুদ্ধ করবে নতুন আশা শিক্ষার্থীদের। আমরা অনেক অ্যালামনাই থাকা সত্ত্বেও আমাদের কোনো পুনর্মিলনী হয়নি সেন্ট্রাল। তো আমরা 4 জনই চিন্তা করলাম যে আমাদের এরকম একটা পুনর্মিলনী দরকার, এবং সেই চিন্তা থেকে দিনের পর দিন আমাদের মিটিং, সহযোগিতা, এই আজকের যে পুনর্মিলনীটা ফেস টু ফেস, আমরা সেটা বাস্তবায়ন করতে পেরেছি। বাসে করে ইউনিভার্সিটিতে আসতাম, আমরা সেগুলি স্মৃতিচারণ করলাম কাহুটির মাধ্যমে, এবং সবাইয়ের সাথে দেখা হয়ে মনে হলো যে আমরা কিছুক্ষণের জন্য হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সুন্দর প্ল্যাটফর্মে আমরা ফিরে গিয়েছি। ক্যাম্পাসের স্মৃতি আওড়াতে TSC চা পানি নামের একটি স্টল নজর কাড়ে সবার। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। দক্ষিণ কোরিয়ায় ইনসন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ উৎসব ও বৈশাখী মেলা। খোলা আকাশের নিচে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর সহ অন্যান্য বাংলাদেশি শিল্পীরা।
দক্ষিণ কোরিয়ার ইনসন গ্র্যান্ড পার্ক উৎসব পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। দক্ষিণ কোরিয়ার বুকে এ যেন এক টুকরো বাংলাদেশ। বৈশাখী আনন্দে মেতেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সোমবার ইনচন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ উৎসব ও বৈশাখী মেলা। দেশটির ইনচন গ্র্যান্ড পার্কে দেশীয় শিল্পীদের সুরের মোহনায় বাসলেন হাজারো প্রবাসী। প্রিয় শিল্পীর বিভিন্ন অ্যালবামের ক্যাসেটের ফিতা টেনে গান শোনার সেই মুহূর্তগুলো স্মৃতি ভেসে ওঠে এই সময়। এই আয়োজন উপলক্ষে দক্ষিণ কোরিয়ার মাটিতে বাংলাদেশ উৎসবে মঞ্চ মাতালেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। একের পর এক গান গেয়ে মাতিয়ে তুলেন প্রবাসীদের। সরাসরি কোরিয়ার মাটিতে আসিফকে এভাবে সামনে থেকে দেখবো আর এভাবে পেয়ে যাবো, এত সুন্দর করে আমরা সামনে থেকে এভাবে এনজয় করব, আসলে এটা খুব ভাবার মতো একটা, অনেক এক্সাইটেড কাজ করছে আমাদের মাঝে। একদম লাইভে ওনাকে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে, ভীষণ এনজয় করছি, ভীষণ মজা পাচ্ছি। সর্বোপরি খুবই আনন্দ লাগছে এবং মানে এনজয় করছি প্রত্যেকটা মুহূর্ত। বাংলাদেশ থেকে আগত শোবিজের আলোচিত মডেল অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের উপস্থাপনায় একসঙ্গে মঞ্চ মাতিয়েছেন সঙ্গীত শিল্পী আক্তার রিয়া। বাংলা সঙ্গীতের মোছনায় মেলা ছিল আনন্দমুখর। গানের তালে তালে মেতে উঠেন প্রবাসীরা, খুশি আগত শিল্পীরাও। দীর্ঘ 7 বছর পরে আবার এই কোরিয়াতে এসে পারফর্ম করতে পেরে আমার খুব ভালো লাগছে এবং কোরিয়ায় যারা বাংলাদেশি আছেন সবাই আমার একটা ফ্যামিলির মতো। প্রবাসে এসে যে বাঙালিদের এত ভালোবাসা পাবো আর আমার বাঙালি ভাই বোনের মুখের হাসি দেখলে একটা আলাদা শান্তি, আলাদা তৃপ্তি লাগে। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি বিদেশের বুকে এভাবে ছড়িয়ে পড়েছে, আমি সত্যি মুগ্ধ আজকে কোরিয়াতে এসে। সঙ্গীত শিল্পী দীর্ঘ 22 বছর পর দক্ষিণ কোরিয়া প্রবাসীদের গান শোনাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরব থাকা কণ্ঠশিল্পী আসিফ আকবর। প্রায় 22 বছর পর কোরিয়া আসলাম ইনচনে, এবং এখানে যে অডিয়েন্স আসছে অনেক দূর দূরান্ত থেকে, একটা অড প্লেস এটা। এখানে এত সুন্দর ক্রাউড, সবাই গান গেয়েছে, সবাই আনন্দ করেছে। এখানে অ্যাম্বাসেডর মহোদয় ছিলেন, সবাই বাংলাদেশের কমিউনিটির লোকজন ছিলেন, সবাই মিলে সব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে, আমি খুব খুশি। এমন উৎসব কর্মব্যস্ত প্রবাসীদের মানসিক প্রশান্তির পাশাপাশি কোরিয়াস্থ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি আরো বাড়িয়ে তুলতে পারে বলে মনে করেন ইনচন বাংলাদেশ কমিউনিটির সভাপতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম সতিল। উৎসবের আয়োজনে ছিল পিঠাপুলি সহ বাংলা সংস্কৃতি ঐতিহ্যের হরেক রকম খাবার। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। প্রথম দিনের উপস্থিত ছিলেন 5 ক্রিকেটার। এ দলের সিরিজ দেখতে সিলেটে থাকায় যোগ দেননি হেড কোচ ফিল সিমন্স, ছিলেন সিনিয়র সহকারী ও ফিল্ডিং কোচ। কন্ডিশন বুঝে খেলতে পারলে 2 সিরিজেই ভালো করতে পারবে বাংলাদেশ, এ বিশ্বাস বিসিবি কোচ তারেক আজিজের। তবে টাইগারদের মেডিকেল টিম নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সদ্য আইসিসির লেভেল 3 কোচিং কোর্স সম্পন্ন করা এই কোচ। দেশের ক্রিকেটে পূর্ণ ব্যস্ততা। এইচপি ইমার্জিং এ দলের পর শুরু হলো জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। সামনে আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের 7 টি-20, এরপর আছে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ফরম্যাটের সিরিজ। লম্বা সময়ের জন্য ব্যস্ত হচ্ছে টাইগাররা, তাই প্রস্তুতিতে কমতি রাখতে চায় না বোর্ড। তবে প্রথম দিন যোগ দিয়েছেন মাত্র 5 ক্রিকেটার। সিলেটে এ দলের সাথে আছেন 4 জন, টেস্ট দলে থাকা 5 জন বিশ্রামে, আর পিএসএল খেলতে ব্যস্ত রিশাদ হোসেন ও নাহিদ রানা। এই হলো টাইগারদের 16 সদস্যের টি-20 স্কোয়াড। হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেটে শুরুটা করেন সৌম্য সরকার ও তানজিদ তামিম। পাশাপাশি নেটে ব্যাট করা দুজনকে নিয়ে কাজ করেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জিম শেষ করে ব্যাটিং প্র্যাকটিসে যোগ দেন অধিনায়ক লিটন দাস। জাকের আলী অনিক ও মুস্তাফিজুর রহমানও ঝালিয়ে নেন নিজেদের। যে কন্ডিশনে আপনি খেলছেন সেটা সম্পর্কে যেমন আপনার পরিষ্কার নলেজ থাকা দরকার, এবং এটার অ্যাপ্লিকেশনটা কীভাবে হবে, অ্যাডজাস্টমেন্টের যে জায়গাগুলো, অ্যাওয়ারনেস অফ দ্য গেম আমরা যেটা সবসময় বলে আসছি, আসলে আমাদের ওই জায়গাটাতে অনেক বেশি কাজ করার আছে অ্যাজ এ প্লেয়ার, এবং স্কিলের যে ডেভেলপমেন্টের দরকার। আসলে প্লেয়ারটা নিজেকে কোথায় দেখছে, যে আগামী 1-1.5 বছরের ভিতরে আমি আসলে ওয়ার্ল্ডের এরকম জায়গায় যাইতে, অন্য চ্যাম্পিয়ন বলাররা আসলে নিজেদেরকে কীভাবে দেখে, অন্য চ্যাম্পিয়ন ব্যাটাররা নিজেদেরকে কীভাবে ট্রান্সফর্মটা করেছে। তো সেই জায়গাগুলোর প্রতি আমার মনে হয় প্লেয়ারদের অবশ্যই আরও বেশি মনোযোগী হওয়া উচিত। মোস্তাফিজকে নিয়ে দীর্ঘ সময় ব্যস্ত থাকতে দেখা যায় মোহাম্মদ সালাউদ্দিনকে। ইনজুরির শঙ্কায় এ দলের স্কোয়াড থেকে প্রত্যাহার করা হয়েছে কাটার মাস্টারকে। চোটের কারণে নেই তাসকিন আহমেদ।
সাইফুদ্দিনের ফিটনেস নিয়েও সন্দিহান নির্বাচকরা। সব মিলে পেসারদের নিয়ে অস্বস্তিতে ক্রিকেট বোর্ড। মোস্ট অফ দ্য টাইম যদি দেখেন, যদি আমার পার্সোনাল ওপিনিয়ন ভোট এটা চান, তাহলে আমার মনে হয় যে আমাদের এই মেডিকেল যে ডিপার্টমেন্টটা সেটা অনেক বেশি আনারি, এবং যে জায়গাটাতে আমরা বারবার আমরা অনেক বেশি ট্যালেন্টগুলোকে হারিয়েছি। বিকজ তার আইডেন্টিফিকেশনের যে জায়গাগুলো থাকে, আসলে প্লেয়ারটা কেন ইনজুরিতে পড়ছে এবং কোন প্রক্রিয়াতে আসলে রিকভারি করে ফেরত নিয়ে আসার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আরও বেশি মনোযোগী হওয়া দরকার এবং প্লেয়ারগুলোর প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া দরকার। বিকজ নট অনলি পেস বলার, অল আর ইউনিক, যে ইন্টারন্যাশনাল এরিয়াতে আপনাকে সাস্টেন করতে গেলে যে ধরনের আমি বলবো যে ঘুরে ফিরে বলতে আসলে ইকোসিস্টেম দিয়ে আপনাকে বেড়ে ওঠা দরকার, সেই জায়গাটায় আমাদের একটা বড় গ্যাপ রয়ে গেছে। সালাউদ্দিনের পাশাপাশি ছিলেন বিসিবি কোচ সোহেল ইসলাম ও ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট। তবে সিলেট এ দলের ম্যাচ দেখতে যাওয়ায় প্রথম দিন ছিলেন না হেড কোচ ফিল সিমন্স। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। প্রিয় ফরম্যাটে অধপতন। প্রায় 2 দশক পর ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10-এ নামল বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসির সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে শান্তর দলকে টপকে 9-এ উঠেছে ওয়েস্ট ইন্ডিজ, আর শীর্ষে আছে ভারত। এদিকে টেস্ট ও টি-20 র্যাঙ্কিংয়ে আগের অবস্থান 9 নম্বরেই আছে বাংলাদেশ। টেস্ট টি-20তে দুর্বলতা স্পষ্ট, কিন্তু ওডিআই তো বাংলাদেশ ক্রিকেট দলের প্রিয় ফরম্যাট। সে পছন্দের সংস্করণেও এত করুণ দশা। ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিচে নেমে গেছে টাইগার বাহিনী। আইসিসির হালনাগাদকৃত র্যাঙ্কিং বলছে অবস্থান 10 নম্বরে। জিম্বাবুয়েকে টপকে 2006 সালের অক্টোবরে একদিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়ে 10 থেকে 9-এ উঠেছিল বাংলাদেশ। এরপর ধীরে ধীরে এই ফরম্যাটের পারফরমেন্সে উন্নতির ছাপ রাখে টাইগাররা। একটা সময় ঘরের মাটিতে হয়ে ওঠে অপ্রতিরোধ্য। হোম কন্ডিশন কাজে লাগিয়ে একে একে জায়ান্ট বধ করতে থাকে লাল সবুজ। অমন পারফরমেন্সে 2015 সালে ওডিআই র্যাঙ্কিংয়ে 7-এ উঠে যায় বাংলাদেশ। এরপর 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করা দল উঠে যায় নিজেদের সর্বোচ্চ অবস্থান 6-এও। নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যাওয়া টাইগাররা 2022 সালে আরও একবার উঠেছিল 6-এ। কিন্তু এবার পথহারা বাংলাদেশ 19 বছর পর নামল ফেভারিট 50 ওভার ক্রিকেটের র্যাঙ্কিংয়ের 10 নম্বরে। অ্যানুয়াল র্যাঙ্কিংয়ে 2024 সালের মে মাস থেকে গেল 12 মাসে সব ম্যাচের ফলাফলকে 100% আর তার আগের 2 বছরের ম্যাচগুলোর ক্ষেত্রে 50% হিসেবে রেট করা হয়েছে। আর তাতেই লোকসানটা বেশি হয়েছে বাংলাদেশের। গেল 12 মাসে যেসব দল বেশি ম্যাচ জিতেছে তারাই পয়েন্টের হিসেবে বেশি এগিয়েছে, আর এই সময়ে ভালো খেলতে না পারা দলগুলো পিছিয়েছে। এই 12 মাসে 8 ওয়ানডের মাত্র একটিতে জেতা বাংলাদেশ হারিয়েছে 4 পয়েন্ট। 80 থেকে কমে রেটিং পয়েন্ট এখন 76। হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ওয়ানডের শীর্ষ দল ভারত। উন্নতি করতে থাকা আফগানিস্তান আছে 7 নম্বরে। বাংলাদেশকে টপকে 9-এ উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট টি-20তে 9 আর এবার ওডিআইয়ে 10। সব মিলিয়ে এটাকে দ্য লোয়েস্ট পয়েন্ট অব বাংলাদেশ ক্রিকেট বললে হয়তো খুব একটা ভুল হবে না। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ভুলভাবে বসানো জাতীয় স্টেডিয়াম ঢাকার চেয়ার সরিয়ে নিতে ক্রীড়া পরিষদকে অনুরোধ করেছে বাফুফে। পাশাপাশি স্টেডিয়ামের যেসব পজিশন থেকে খেলা ঠিকভাবে দেখা যায় না সরানো হবে সেখানকার চেয়ারও। সংস্কার কাজ পরিদর্শন শেষে এমন মন্তব্য করেছেন বাফুফে কম্পিটিশনস কমিটির চেয়ারম্যান তাজবার আউয়াল। এখনও বেশ কিছু কাজ বাকি থাকলেও দৃষ্টিনন্দন এক স্টেডিয়ামেই দর্শকরা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দেখতে পাবেন বলে প্রত্যাশা তার। সপ্তাহ দুয়েক পর জাতীয় স্টেডিয়াম ঢাকা আনুষ্ঠানিকভাবে বাফুফেকে বুঝিয়ে দেবে ক্রীড়া পরিষদ। সময় ঘনিয়ে এসেছে, আর তাই ঘন ঘন পর্যবেক্ষণ করা হচ্ছে সংস্কার কাজের অগ্রগতি। এদিন বেশ গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হয়েছে স্টেডিয়ামে ভুলভাবে বসানো চেয়ারগুলো। দর্শকের চলাচলের সুবিধা বিবেচনায় সেগুলো সরানোর কথা বলেছে বাফুফে। এছাড়াও স্টেডিয়ামের যেসব পজিশন থেকে খেলা ঠিকভাবে দেখা যায় না সরানো হবে সেখানকার চেয়ারও। বিভিন্ন জায়গায় গ্যাপ করতে হবে, চেয়ার উঠাতে হবে ওয়াকওয়ে করার জন্য। কোনো প্রভাব পড়বে নাকি আমাদের টিকেটের উপরে? এখন পর্যন্ত আমি বলতে পারি ইনশাল্লাহ কোনো প্রভাব পড়বে না, বিকজ আমরা এই চেয়ারগুলি সরায় বিভিন্ন জায়গায় যেখানে এমটি স্পেস আছে ওখানে আমরা ফিল করব। 1 নম্বর। 2 নম্বর হলো আমরা অনেক জায়গায় খুঁজে পেয়েছি আজকে যেখানে ভিজুয়ালি অ্যাট্রাকটিভ না, মানে ভিজুয়াল খেলাটা দেখতে পারবে না বিভিন্ন কর্নারের মাঠের। যেহেতু আমরা একটা পরিবেশ ক্রিয়েট করতেছি যেটা আনন্দময়, আমরা খেলা দেখব, প্রত্যেকটা ফ্যানের যেন ভিউ রেস্ট্রিক্টেড না হয়, এই জন্য আমরা
ডিসিশন নিয়েছি অনেকগুলি চেয়ার ওখান থেকে সরাবো আমরা। এরই মধ্যে ফুটবল পিচ বুঝে পেয়েছে বাফুফে। উঁচু নিচু মাঠ নিজেদের তত্ত্বাবধানে ঠিক করছে ফেডারেশন। এছাড়াও আরও যেসব জায়গায় কাজ বাকি আছে তা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে ক্রীড়া পরিষদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে ফুটবল ফেডারেশন। আপনি যদি এক সপ্তাহ আগে এসে থাকেন দেখতেন মাঠের একটা হিউজ প্রভাব ছিল, একটা গ্যাপ ছিল, মাঠ দেখতে অসুন্দর ছিল, খেলার যোগ্য ছিল না। আপনি যদি আজকে দেখেন অলরেডি এটা 30% বেটার হয়ে গেছে। এটা আরও 30% আমি হোপফুল যে আগামী 7 দিনের ভিতরে আরও 30% ভালো হবে। আর আমি হোপফুল যে মে মাসের 22 তারিখে যেদিন আমাদের মেইন হ্যান্ডওভার ডেট, ওই দিনের ভিতরে আমরা মাঠ রেডি করে বিএফএফ এর কাছে হ্যান্ডওভার করে দিতে পারবো খেলার উপযোগের জন্য। সংস্কার কাজ শেষ করে আগামী 22 মে বাফুফেকে স্টেডিয়াম বুঝিয়ে দেবে ক্রীড়া পরিষদ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশের পথে বেগম জিয়া। বিমানবন্দরে মাকে বিদায় জানাতে গিয়ে আবেগ আপ্লুত তারেক রহমান। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বিএনপি চেয়ারপারসন। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় হত্যা চেষ্টা মামলা। গাজীপুরের আদালতে তোলা হলো ৪৫ জনকে। জড়িতরা ছাড় পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং রাখাইনে মানবিক করিডোরে সমর্থন ইইউ রাষ্ট্রদূতের। সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। সংস্কার কার্যক্রম বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দেওয়ার পক্ষে মত। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।